এবার ডক্টর ইউনূস সমন্বয়ক এবং উপদেষ্টাদের কঠিন হুমকি দিলেন নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা। খুব দ্রুত তারা অ্যাকশনে যাচ্ছেন। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসেই একের পর এক রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন। এদিকে দিল্লিতে বসে হাসিনা কিভাবে লাইভে যুক্ত হয়েছেন তা নিয়েও উঠেছে প্রশ্ন। এর মধ্যে এবার ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনায় মুখ খুলেছে ভারত। জিবর রহমানের বাড়িকে নৃশংসভাবে ধ্বংসস্তূপে পরিণত করেছে এই মৌলবাদী শক্তিরা পাকিস্তানের দোসর। এই পাকিস্তানিদেরকে জব্দ করার জন্য ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীজিকে কঠিন ব্যবস্থা নিতে হবে। একটা বাচ্চা ছেলেও জানে আওয়ামী লীগের সাথে যা ঘটেছে এটার একটা পাল্টা পদক্ষেপ ৫ বছর পরে হোক, ১০ বছর পরে হোক, ২০ বছর পরে হোক আওয়ামী লীগ নেবে। তবে এত দ্রুত যে নেওয়ার পরিকল্পনা আবারও করবে এই মুহূর্তে, সেইটাও ঠিক হচ্ছে কিনা আমার মনে হয় যে এই সিদ্ধান্তটা তাড়াহুড়া সিদ্ধান্ত। কারণ কি, দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনা বাহিনীর উপরে অবশেষে জাতিসংঘ থেকে আসতেছে বিশাল অঙ্কের কিংবা বিশাল বড় একটি বাস। কি সেই বাস? ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙচুর, ফের কূটনীতিক উত্তেজনা ঢাকা দিল্লির। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার ভারত থেকে নরেন্দ্র মোদী বিজেপির সমস্ত নেতাকর্মী ডক্টর ইউনূসকে কঠিন হুমকি দিয়েছেন, কঠিন গর্জন দিয়েছেন ভারত থেকে। সম্মানিত দর্শক মণ্ডলী, তাছাড়াও ছাত্রলীগের সকল নেতাকর্মী ডক্টর ইউনূসকে এবং সমন্বয়কদের নিয়ে কঠিন গর্জন দিয়েছেন। তাদের পতন হতে চলেছে খুব শীঘ্রই। সেই সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, ডক্টর ইউনূসকে পদত্যাগ করাতে বাধ্য করবেন। সম্মানিত দর্শক, সবকিছু মিলে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য পেয়ে যাবেন বর্তমান সময় অনুযায়ী। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। একটা বাচ্চা ছেলেও জানে আওয়ামী লীগের সাথে যা ঘটেছে এটার একটা পাল্টা পদক্ষেপ ৫ বছর পরে হোক, ১০ বছর পরে হোক, ২০ বছর পরে হোক আওয়ামী লীগ নেবে। তবে এত দ্রুত যে নেওয়ার পরিকল্পনা আবারও করবে এই মুহূর্তে, সেইটাও ঠিক হচ্ছে কিনা আমার মনে হয় যে এই সিদ্ধান্তটা তাড়াহুড়া সিদ্ধান্ত। কারণ কি, আপনি কোনো ঘটনার জন্য আওয়াজ দিয়ে ফেললেন, এরপরে আপনি কাজটা করতে পারলেন না, তখন কি হয়, আপনার শক্তি সম্পর্কে, আপনার অবস্থান সম্পর্কে মানুষের মধ্যে একটা বার্তা চলে যায় যে না, ওনারে দিয়ে হবে না। সিদ্দিক নাজমুল আলম একসময় ছাত্রলীগের প্রভাবশালী নেতা, দীর্ঘদিন যাবত তিনি বিদেশে অবস্থান করছেন আওয়ামী লীগ সরকার আমল থেকে। তিনি আজকে একটা প্রস্তাব দিয়েছেন, কিন্তু আমার মনে হয় ওনার এই প্রস্তাবে সাড়া দিয়ে ফেসবুক অনেক শেয়ার হবে, কমেন্টে ঝড় বয়ে যাবে, কিন্তু প্র্যাকটিক্যালি বাংলাদেশে ফিরে গিয়ে রাজপথে নামবে এমন মানুষের সংখ্যা আমার ধারণা যে ৫% পাওয়া যাবে না। কেননা এই মুহূর্তে যে উত্তাল জোয়ার আছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আবার সেটা ছাত্র জনতার নামে হোক, পেছনের রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা থাকুক, বিএনপির থাকুক, জামাতের থাকুক, আর আছে, এই ঝড়ের মধ্যে যারা পড়বে নির্ঘাত মারা পড়বে। ইভেন প্রশাসন টোটালি আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থানে আছে, টোটালি। মুখে হয়তো বলছে, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের, বিশেষ করে হাই প্রোফাইল ক্যারেক্টার যারা আছেন, তাদের বিরুদ্ধে কিন্তু চিরুনি অভিযান চলছে। সব খবর পত্রিকায় আসে না। তো নাজমুল সিদ্দিক তিনি প্রস্তাব করছেন যে আমরা যারা ওই ঘটনার সময় দেশ ছেড়ে পালায় আসছি, মানে তিনি তার স্ট্যাটাসে এমনভাবে লিখছেন যে আমার সুস্পষ্ট প্রস্তাব কি, আমরা যারা ওই ঘটনার সময় দেশ ছেড়ে পালায় আসছি, মানে ৫ আগস্টের পর, তাদের সবাইকে দেশে ফিরতে হবে। কেননা যদি তারা বিদেশে মারাও যায়, তাদের লাশটাকেও বাংলাদেশে নিয়ে দাফন করতে দেবে না এই সরকারের যে সিস্টেম আছে, সিস্টেম। নাম্বার 2, আওয়ামী লীগের সকল পদ পদবীধারী এমপি, মন্ত্রী, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যারাই আছেন, সকলকে বলছেন যে একযোগে মার্চ মাসের আগেই বাংলাদেশে যেতে হবে। তো যাই কি করবে, জনগণকে বুঝাইতে হবে যে তাদের অনেক ভুল হয়ে গেছিল, এগুলোর জন্য সরি বলতে হবে, লোকালি মুভমেন্ট করতে হবে, সবাইকে সংগঠিত করতে হবে, দেশে যারা আত্মগোপনে আছে তাদেরকে একত্রিত করতে হবে, একত্রিত করে কি করতে হবে, দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। তার দাবি যে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথ কারে বলে জানে, চিনে। বিরোধী দলে আওয়ামী লীগ বরাবরই শক্তিশালী ছিল, কিন্তু বিচ্ছিন্ন আওয়ামী লীগ এই মুহূর্তে ভীত, সন্ত্রস্ত। তো সবাইকে একত্রিত করতে হবে। একত্রিত করতে গেলে সবচেয়ে প্রধান যেটা হচ্ছে দেশে ঢুকা। এখন তারা তো দেশে ঢুকবেন কিভাবে, প্রশ্ন হচ্ছে এটা। এয়ারপোর্ট দিয়ে যদি দেশে ঢুকতে যায় এরকম হাই প্রোফাইল ক্যারেক্টার, এয়ারপোর্টেই তাদেরকে গ্রেফতার করে ফেলা হবে। নাম্বার 2, যারা সীমান্ত সহ বিভিন্ন জায়গা দিয়ে ভারতে পালিয়ে গেছেন, এখন তো সীমান্ত দিয়ে আসলেই বিজিবি আটকায় দিবে, বিএসএফ আটকাবে, তাহলে আপনি দেশে কিভাবে ঢুকবেন? নাজমুল সিদ্দিকের আহ্বান হচ্ছে আগামী ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের আগেই তারা ঐক্যবদ্ধ একটা প্রতিরোধ গড়ে তুলবে, সরকারের বিরুদ্ধে তারা তাদের অবস্থান প্রকাশ করবে। কারণ এভাবে চললে আওয়ামী লীগের মানে নিশ্চিহ্ন হওয়া নিশ্চিত। অপরদিকে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের একটা ফোনালাপ কিন্তু ফাঁস হয়েছে, যেখানে একই রকম প্রস্তুতির কথা বলা হচ্ছে লোকাল পর্যায়ে। আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে এটা আরো একটা ভুল সিদ্ধান্ত। এটা আরো বিপদে ফেলবে আওয়ামী লীগের নেতাকর্মী যারা বাংলাদেশে আছেন বিভিন্ন জায়গায়, সরকারিগুলো কিন্তু কনসার্ন করবে। প্রকৃতির একটা সাধারণ নিয়ম আছে, যেমন ধরেন ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, বৃষ্টি, খরা। তো এগুলো যখন কোনো অঞ্চলে প্লাবিত হয় বা কোনো অঞ্চলের উপর আবির্ভূত হয়, তখন সেটা সবাইকেই কিন্তু কম বেশি পায়। গেল ৪৮ ঘন্টা যাবত বাংলাদেশে আওয়ামী লীগের সাবেক এমপি, মন্ত্রী, এমনকি বড় বড় যারা নেতা আছেন,
তাদের বাড়িঘর সম্পত্তির উপর যেই বুলডোজার ঝড় গেছে, এবার সেই ঝড় ফিরে আসতে যাচ্ছে উপদেষ্টাদের বাড়ির দিকেও। প্রকাশ্যেই সরাসরি আলটিমেটাম দেওয়া হয়েছে, বেশ কিছু শর্ত রাখা হয়েছে। ইয়ামিন বিন মোল্লা, অনেকে চিনেন, এই মুহূর্তে কি বলা হয় যে গণ অধিকার পরিষদ থেকে খুবই কড়া বক্তব্য দেন। ইভেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও তার প্রত্যক্ষ ভূমিকা ছিল, খুব জোরালোভাবে কোটা আন্দোলনে তার ভূমিকা ছিল। তো এখন উপদেষ্টাদের বাড়ির ইট খুলে নিতে পারে এই বিক্ষুব্ধ জনতা। কেন তিনি এমন হুঁশিয়ারি দিচ্ছেন? তার বক্তব্য হচ্ছে এখন 32-এ ধানমন্ডি 32-এর আওয়ামী লীগ নেই, বাংলাদেশের বহু জায়গায় এখন আওয়ামী লীগ নেই, কিন্তু আওয়ামী লীগ রয়ে গেছে বেশ কিছু জায়গায়। কিন্তু এই জায়গাগুলোকে হাত দিলে ডক্টর ইউনূসের সরকার কতটুকু স্টেবল থাকবে? জনগণের সাথে সশস্ত্র বাহিনীর, আইন শৃঙ্খলা বাহিনীর একটা বড় ধরনের সংঘর্ষ বা ক্ল্যাশও ঘটতে পারে। এই ইয়ামিন মোল্লা তিনি দাবি তুলেছেন যে এই মুহূর্তে আওয়ামী লীগ লুকিয়ে আছে সচিবালয়ে, এই মুহূর্তে আওয়ামী লীগ লুকিয়ে আছে সেনাবাহিনীতে, এই মুহূর্তে আওয়ামী লীগ লুকিয়ে আছে পুলিশে, আরো বিভিন্ন জায়গায় আমলাতন্ত্রে। আওয়ামী লীগকে একবারে শিকড় উপড়াতে হলে এই সিস্টেমের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগকেও খুঁজে বের করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গেল কয়েকদিন আগে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল তিনি কিন্তু বলেছিলেন যে পুলিশের মধ্যে শতকরা নাকি 80% হচ্ছে ছাত্রলীগ। তো স্বাভাবিকভাবে একজন উপদেষ্টা যখন এই ধরনের বক্তব্য দেন, তো সেখান থেকে দ্বিতীয়বার বা পরবর্তী সময় এমন বক্তব্য আসাই স্বাভাবিক। অপরদিকে উপদেষ্টাদের বাড়িঘরের নিরাপত্তা আমরা দেখছি দেওয়া হচ্ছে। গতকালকে হান্নান মাসুদ হাতিয়ার কিছু ঘটনা নিয়ে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে গেলে আমরা দেখেছি পুলিশ সেনাবাহিনী তাদের বাড়ির নিরাপত্তা দিচ্ছে। কিন্তু যদি সত্যি সত্যি কোনো বুলডোজার ওইদিকে রওনা হয়ে যায়, তাহলে কি পুলিশ সেনাবাহিনী সেই বুলডোজারকে আটকাবে? জীবনও আটকাবে না। কারণ পুলিশ এবং সেনাবাহিনীর যে জায়গাটা, তারা বুঝতে পারতেছে যে কোন দিকে তারা মুভমেন্ট করবে নাকি কোন দিকে মুভমেন্ট করবে না। যেদিকে মুভমেন্ট করে ভেজাল আছে। দিন শেষে নিজের প্রাণ বাঁচানোটাই এই মুহূর্তে দেশের জন্য ফরজ। তো স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বাকি উপদেষ্টাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে। কোনটা? যেই সরকার এবারের মিশন চালাবে আওয়ামী লীগকে নির্মূল করার জন্য প্রশাসনের মধ্যে, আর যদি তা না হয় তাহলে বিক্ষুব্ধ জনতা উপদেষ্টাদের বাড়ির ইটও খুলে নিতে পারে। এটা এক ধরনের প্রকাশ্য হুমকি। তো যে সরকারটা ডক্টর ইউনূস সাহেবের আছে, তারা কি আসলে এই আমলাতন্ত্রের মধ্যে অথবা সেনাবাহিনী, পুলিশ বা আরো বিভিন্ন জায়গায় যেই আওয়ামী লীগের কি বলা হয় যে অনুসারীরা আছেন অথবা শক্তিশালী কোনো আমলারা আছেন, তাদেরকে উপরান অথবা সেনাবাহিনীর বিভিন্ন ঊর্ধ্বতন পর্যায়ে, পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন পর্যায়ে এখন হয়তো অনেকে আছেন, তাদেরকে বাদ দিয়া হুট করে একটা সিস্টেমকে নতুনভাবে ক্রিয়েট করা, এটা কি এত সোজা হবে? নাকি ভিন্ন কিছু আসলে ঘটতে পারে? তো এই মুহূর্তে আমরা দেখছি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য যারা দেবে তাদের বিরুদ্ধে কিন্তু সরকার কঠোর হস্তে আইনগত ব্যবস্থা নেবে। তখন তারেক রহমানরা লন্ডনে বসে ভাষণ দিতেন, তখন তো বন্ধ করার কথা আওয়ামী লীগ বলেনি। মুজিবুর রহমানের বাড়িকে নৃশংসভাবে ধ্বংসস্তূপে পরিণত করেছে। আমরা পশ্চিমবঙ্গের ভারতীয়রা আতঙ্কিত যে খোলা বেড়া দিয়ে এরা ঢুকে আমাদের এখানেও যে কোনো সময় এরা বিস্ফোরণ ঘটিয়ে আমাদের ঐতিহ্যকেও এরা ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। কেন বন্ধ করবে? যখন হাসিনা ওয়াজেদ নির্বাচিত প্রধানমন্ত্রী ছিল, তখন তারেক রহমানরা লন্ডনে বসে ভাষণ দিতেন, তখন তো বন্ধ করার কথা আওয়ামী লীগ বলেনি। এই মৌলবাদী শক্তিরা পাকিস্তানের দোসর। এই পাকিস্তানিদেরকে জব্দ করার জন্য ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদীজিকে কঠিন ব্যবস্থা নিতে হবে। এবং আমরা গোটা পৃথিবীর মৌলবাদ জঙ্গিবাদের বিরোধী জনগণ, হিন্দু জনগণ চাই অবিলম্বে আমেরিকা, ভারত এরা এগিয়েছে, বাংলাদেশে প্রয়োজন হলে শক্তি প্রদর্শন করুক, নইলে বাংলাদেশে যেভাবে মৌলবাদী শক্তির হাতে চলে গেছে, আগামী দিনে নেপাল, ভুটান, মায়ানমার, চীন, ভারত যারা বাংলাদেশের পাশাপাশি আছে, পাকিস্তান ছাড়া প্রত্যেকের ক্ষেত্রেই এটা একটা বড় থ্রেট। বিশেষ করে ভারতবর্ষের কাছে বড় থ্রেট, কারণ বাংলাদেশের বর্ডারের ম্যাক্সিমামটাই আমাদের এলাকায়, পশ্চিমবঙ্গের 9টা জেলার 2200 কিলোমিটার বাংলাদেশ বর্ডারে আছে। এবং আমাদের মমতা ব্যানার্জির আনুকূল্যে 596 কিলোমিটার বেড়া দেওয়া যায়নি বিএসএফ। আমরা আতঙ্কিত যে এই মৌলবাদী জঙ্গিরা তারা ধর্মীয় স্লোগান দিয়ে যেভাবে বঙ্গবন্ধু, বাংলাদেশের জনক, স্রষ্টা, জাতির বাংলাদেশের রাষ্ট্রপিতা মুজিবুর রহমানের বাড়িকে নৃশংসভাবে ধ্বংসস্তূপে পরিণত করেছে, আমরা পশ্চিমবঙ্গের ভারতীয়রা আতঙ্কিত যে খোলা বেড়া দিয়ে এরা ঢুকে আমাদের এখানেও যে কোনো সময় এরা বিস্ফোরণ ঘটিয়ে আমাদের ঐতিহ্যকেও এরা ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনা বাহিনীর উপরে অবশেষে জাতিসংঘ থেকে আসতেছে বিশাল অঙ্কের কিংবা বিশাল বড় একটি বাস। কি সেই বাস? সেটি হচ্ছে জানুয়ারির মাসের, মানে আপনার গেছে জানুয়ারির মাসের শুরুতে, আপনার 4 থেকে 5 তারিখ মেবি এরকম হবে, আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে জাতিসংঘ থেকে একটা নোটিশ পাঠাইছিল। নোটিশ, সেই নোটিশটা কিসের জন্য বলতেছি, সেটি হচ্ছে
আপনার জাতিসংঘ থেকে এই ফেব্রুয়ারির 27 থেকে 28 তারিখের ভিতরে আপনার জাতিসংঘ থেকে একটি বাস আসতেছে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর জন্য। এখন কথা হচ্ছে এই বাসটা আসলে আমাদের বাংলাদেশের কতটুকু ক্ষতি হবে, কিংবা এই অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূস এটা কি সামাল দিতে পারবে, কিংবা ওয়ার্কার এটা কি সামাল দিতে পারবে। আসলে একটা এই বিষয়টা আমরা দেখি। প্রথমত হচ্ছে যখন নাকি জানুয়ারির মাসে আপনার শুরুতে আপনার 3 থেকে 4 তারিখের ভিতরে যখন নাকি জাতিসংঘ থেকে একটা নোটিশ পাঠায়, কিসের নোটিশ? সেটি হচ্ছে বাংলাদেশে যাতে আপনার শান্তি বজায় থাকে, বাংলাদেশে যাতে সংখ্যালঘুদের উপরে আক্রমণ না হয়, বাংলাদেশে যাতে আওয়ামী লীগ কিংবা আপনার অন্যান্য যে দলগুলো আছে, বিশেষভাবে আওয়ামী লীগের তো রিসেন্টলি আপনার পতন হয়েছে কিংবা আওয়ামী লীগকে পতন করানো হয়েছে, তো আওয়ামী লীগের যারা নাকি সাধারণ জনগণ আছে তাদের উপরে যাতে মব জাস্টিস না হয়, তাদের উপরে যাতে দখলবাজিতা না হয়, তারা যাতে মব ক্লিন না হয়, এটাকে কি আপনার বজায় রাখার মানে শান্তি বজায় রাখার জন্য এই নোটিশটা দেয়। অন্যদিকে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার কিংবা সেনাবাহিনী টোটালি ফেল, আপনার একদম ক থেকে চন্দ্রবিন্দু চান অব্দি টোটালি ফেল। মানে জাতিসংঘ থেকে যে নোটিশটা আসে জানুয়ারির মাসে শুরুতে, সেই নোটিশ বাবদ বা সেই নোটিশ অনুযায়ী আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনী কিংবা সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তার কিন্তু কোনো পদক্ষেপ কিংবা সেনাবাহিনীর কিন্তু কোনো পদক্ষেপ কিন্তু ছিল না। এখন আসুন ফেব্রুয়ারির আপনার 27 থেকে 28 তারিখের ভিতরে কি সেই বাস আসতেছে জাতিসংঘ থেকে, সেটি হচ্ছে আপনার সেই বাসটা তো অনেকে হয়তো আপনারা বুঝতে পারছেন যে কি সেই বাস, জাতিসংঘ আসলে কি বাস দিতে পারে। আপনি সঠিক চিন্তাই করছেন, সেটি হচ্ছে আপনার স্যাংশন। আমাদের বাংলাদেশের সেনাবাহিনী যদি স্যাংশন খায় তাহলে ডক্টর ইউনূস কিংবা অন্তর্বর্তীকালে সরকার কি থাকবে, কিংবা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি এখন পর্যন্ত কিংবা ভারতে তিনি কতদিন থাকবে, নাকি পুনরায় জাতিসংঘ আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তাকে বাংলাদেশ মনে করেন পুনর্বাসন করবে, কিংবা সেটা আপনার রাইট করবে, সেই মানে যাতে পুনর্বাসন করতে পারে সেটার দিকে হেল্প করবে। এই বিষয়ে একটু কথা বলি। প্রথমত হচ্ছে কোনো দেশ যদি আপনার সরকার পতন ঘটে তার বিপরীতে কিংবা তার এগেনস্টে যদি কোনো রাজনৈতিক দল থাকে, সেই দলটাকে কি আপনার সেফ করার দায়িত্ব সেই দেশের আপনার শান্তিরক্ষা বাহিনীর উপর। কিন্তু আমাদের বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী টোটালি কি ফেল করে, একদম এ থেকে জেড পর্যন্ত টোটালি তারা ফেল করে। মানে সাধারণ জনগণের উপরে শান্তি বজায় আনতে পারে না, তারপর হচ্ছে আপনার মব ক্লিন মনে করেন বন্ধ করতে পারে না, মব জাস্টিস বন্ধ করতে পারে না। এক্সাম্পল যদি আপনি দেখেন ধানমন্ডির যখন নাকি ঘটনাটা ঘটে, সেই রাতে কিন্তু আপনার সেনাবাহিনী কিন্তু আটকানোর জন্য যায়, সেখানে সেনাবাহিনীকে আপনার কি বলে মানে জঙ্গিরা কিংবা দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী যে বাজার আছে প্রত্যেককে সেনাবাহিনীর উপরে ভুয়া ভুয়া বলে চিৎকার করতে থাকে। অন্যদিকে সেনাবাহিনী সাইলেন্ট ভাবে একদম চুপ করে তারা চলে আসে, সেখান থেকে বাধ্য হয় চলে আসতে। আমার মতে কেন, আপনারা তো শান্তি রক্ষা বাহিনী কিংবা আমাদের বাংলাদেশের তো সুনাম আছে, অনেক সুনাম আছে শান্তি রক্ষা মিশনের ক্ষেত্রে। যেই দেশে যেখানে আপনারা নিজের দেশে শান্তি বজায় রাখতে পারেন না, তাহলে আপনারা অন্যের দেশে কিভাবে শান্তি বজায় রাখবেন বা কতটুকু শান্তি বজায় রাখতে পারছেন, আসলে আমার এখন সন্দেহ হয়। এটার জন্যই জাতিসংঘ থেকে 27 থেকে 28 তারিখের ভিতর মানে ফেব্রুয়ারি মাসে আপনার আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনীর জন্য লম্বা একটা বাস আসতেছে। এই বাসটা কি সামাল দিতে পারবে ওয়ার্কার? আমার প্রশ্ন। ওয়ার্কার তো প্রতিনিয়ত কিংবা ওয়ার্কার কিন্তু বলছিল যে কেউ বাংলাদেশে অরাজকতার সৃষ্টি চালাবেন না, কেউ কোনো ওই ধরনের মব ক্লিন কিংবা দখলবাজিতা আর সংখ্যালঘুদের উপরে আপনারা মানে হিংস্র হয়ে যাবেন না, কিংবা ওই ধরনের কেউ পদক্ষেপ নেবেন না। আসলে সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারের কথাটা আমাদের বাংলাদেশে যারা নাকি রাজাকার, যারা নাকি দেশ বিরোধী, যারা নাকি জঙ্গি বিরোধী, তারা আসলে কতটুকু মানে সেনাবাহিনীর কথাটা রাখছে, কিংবা সেনাবাহিনী তার মানে জবান মোতাবেক তার কথার মোতাবেক তিনি যে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের জীবন জীবিকার যে নিরাপত্তাটা দেয় কিংবা সেই বিষয়ে যে ওয়াদা করে তিনি আসলে কতটুকু সাকসেস হয়েছে, কিংবা তিনি আসলে কত পার্সেন্ট কথাটা রাখতে পারছে। আপনি যদি দেখেন এই বিষয়ে সেনাবাহিনী কি টোটালি ফেল মারছে, একদম টোটালি কি ফেল মারছে। আমি একটা কথা বলছিলাম না যে ডোনাল্ড ট্রাম্প যখন নাকি ক্ষমতায় আসবে তখন আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তীকালের সরকার কিংবা উপদেশের সমন্বয় থেকে শুরু করে মাস্টার মাইন্ড থেকে শুরু করে যে আপনার যে বাজার আছে প্রত্যেকটার কি খতিয়ে দেখা হবে যে এটার পিছনে আসলে তাদের যে মূল যে দাবিটা ছিল কোঠানা মেধা, এটার ভিত্তিতে কি তারা সরকার পতন করছে কিংবা বর্তমান তারা কি সেই ভিত্তিতেই সরকারটা পরিচালনা করতেছে, এটা কিন্তু খতিয়ে দেখা হবে। যখন নাকি জাতিসংঘ থেকে আপনার বাংলাদেশের মানে আমেরিকার যে আপনার রাষ্ট্রদূত আছে আমাদের বাংলাদেশে কিন্তু আসে, সেখানে ডক্টর ইউনূসের বন্ধু বান্ধবের আসার কথা ছিল, কিন্তু আপনার ডোনাল্ড ট্রাম্প তাদেরকে নিষেধাজ্ঞা করে ডোনাল্ড ট্রাম্পের পার্সোনাল মানে যে লোক আছে কিংবা যে আছে তাকে কিন্তু আমাদের বাংলাদেশে পাঠানো হয়। সেখানে যখন নাকি আসে তারা খতিয়ে দেখে কিংবা ইনকোয়ারি করে দেখে যে টোটালি ফেল মারছে আমাদের বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী, প্রাণপ্রিয় বাহিনী, সেনাবাহিনী। তো এটার জন্যই আপনার জাতিসংঘ থেকে একটা বাম্বু আসতেছে। অন্যদিকে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী মানে তলে তলে দেখেন কত কিছু হয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনী যখন নাকি টের পায় যে আমি প্রতিনিয়ত ফেল মারতেছি, তখন কিন্তু সুইজারল্যান্ডের যে আপনার সেনাবাহিনীর যে কমিশনার আছে তাকে কিন্তু আপনার ম্যানেজ করতে যায় আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় বাহিনী, সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার। তিনি হঠাৎ করে কেন আপনার সুইজারল্যান্ডের ওনাকে আসলে ম্যানেজ করতে যায়, কারণ তিনি যে ক থেকে চন্দ্রবিন্দু চান অব্দি ফেল মারছে এটা যাতে বুঝতে দেওয়া না হয়। অন্যদিকে অন্তর্বর্তীকালে সরকার কিংবা সমন্বয়
একটা যে দল গঠিত করতেছে এটার নিয়ে যাতে তারা একটা সাপোর্ট পায় বহির্বিশ্বের, কারণ এটা তো নতুন রাজনৈতিক দল আর তারা কুঠা নিয়ে আসছিল। এখন কুঠার নামে তো কোনো ছিটা ফোটা আমাদের বাংলাদেশে দেখতে পারতেছে না। এটার জন্যই আপনার সুইজারল্যান্ডের যে আপনার সেনাবাহিনীর যে ইয়ে আছে, হাই কমিশনার আছে, ওনাকে কি ম্যানেজ করতে চায়, কারণ আপনার পশ্চিমার কিংবা পশ্চিম বিশ্বের তো একটা সাপোর্ট লাগবে যদি কোনো আপনার কোনো অন্তর্বর্তীকালে সরকার যদি আপনার নির্বাচন করতে চায়, তাই নাকি? সেই সাপোর্টটার জন্য সেনাবাহিনীর প্রধান চুপ্পি সারে, কেউকে না জানিয়ে চুপ্পি সারে তিনি সেখানে ম্যানেজ করার জন্য, এবং সেখানেও তিনি ব্যর্থ হন। কারণ বাংলাদেশে যেভাবে মব ক্লিন, মব জাস্টিস এবং গণহত্যা প্রতিনিয়ত সংখ্যালঘুদের উপরে চলমান কিংবা এখন পর্যন্ত চলতেছে বাংলাদেশে, অন্তর্বর্তীকালে সরকার এই রাজাকার জঙ্গিবাদীরা কিন্তু বর্তমান বাংলাদেশটাকে পুনরায় দখল করে নিছে। এখন আসুন সর্বশেষ সেটি হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এখানে আসলে তার কতটুকু লাভ আছে। প্রথমেই আমি আপনাদেরকে বলতেছি সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে কিংবা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, তার কিন্তু বহির্বিশ্বে আর যাই হোক অন্তত একটা নাম আছে। সেই নামটা কি? সেটি হচ্ছে জঙ্গি আপনার দমনের ক্ষেত্রে আবার আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম একটা নাম, পশ্চিমা দেশে অন্যতম একটা নাম আছে এই শেখ হাসিনার, যে তিনি জঙ্গি দমনের ক্ষেত্রে গত আপনার 17 থেকে 15 বছর তিনি দেশটা পরিচালনা করছে। এর ভিতরে তিনি বাংলাদেশটাকে একদম জঙ্গি একদম নিশ্চিহ্ন করে ফেলেছিল, কিন্তু পুনরায় বাংলাদেশের জঙ্গি আপনার মাথা চাড়া দিয়ে উঠছে। এটার জন্যই জাতিসংঘ থেকে আপনার জানুয়ারির 3 থেকে 4 তারিখে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে বা সেনাবাহিনীর প্রধানের কাছে একটা চিঠি আসে, এবং সেই চিঠির উদ্দেশ্যে সেনাবাহিনীর প্রধান কোনো কাজ করতে পারে নাই। অন্যদিকে ফেব্রুয়ারির 27 থেকে 28 তারিখের ভিতরে আপনার সেনাবাহিনীর প্রধান একটা বড় একটা বাস খেতে যাচ্ছে। যদি এই বাসটা কোনো মতো খেয়ে যায়, খাবে 100%, তাহলে ভাববেন যে আওয়ামী লীগের 50 থেকে 60% জয় সুনিশ্চিত হয়ে গেছে, কিংবা শেখ হাসিনারও 60 থেকে 70% দেশে একদম নিরাপত্তা মানে আপনার সেনাবাহিনীর কিংবা পুলিশ প্রশাসনের আপনার একদম গার্ডে তিনি দেশে ফিরতেছেন, কিংবা আওয়ামী লীগের রাজনীতিতে একটা বড় একটা সুসংবাদ আসতেছে। ইনশাল্লাহ দেখা যাবে এই ফেব্রুয়ারির 27 থেকে 28 তারিখের ভিতরে সবাই। ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙচুর, ফের কূটনীতিক উত্তেজনা ঢাকা দিল্লির। দর্শক, এটি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এই প্রতিবেদনটি করেছে। তারা বলেছে যে দুই দেশ পাল্টাপাল্টি কূটনীতিক তলব করেছে। কূটনীতিক তলবের অর্থ হলো যে যখন নাকি সম্পর্ক মানে অম্লমধুর বা নিম্নগামী হয় তখন এই তলবের ঘটনা ঘটে। বাংলাদেশ প্রথমে ভারতের ডেপুটি হাই কমিশনারকে ডেকেছে, তার বিপরীতে ভারতও ডেকেছে। বাংলাদেশ বলেছে যে বাংলাদেশের ভেতরে যে সমস্ত ঘটনা ঘটেছে তার দায় হচ্ছে ভারতের এবং শেখ হাসিনার, কেননা শেখ হাসিনা ভারতে বসে দফায় দফায় বিবৃতি দিয়ে এই উত্তেজনা সৃষ্টি করেছে। অন্যদিকে ভারত বলেছে যে না, এই দায় কোনোভাবেই ভারতের না, শেখ হাসিনার ভাষণ তার নিজস্ব, আর বাংলাদেশের আভ্যন্তরীণ ঘটনা ভারতের উপরে চাপানোটা এটা কোনো কূটনৈতিক যে শিষ্টাচার তার মধ্যে পড়ে না। ফলে আবার একটি নতুন একটি উত্তেজনা তৈরি হয়েছে বলে টেলিগ্রাফ মন্তব্য করেছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখাকে কেন্দ্র করে ফের কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে। হাসিনার বক্তব্যকে বানোয়াট ও উস্কানিমূলক অভিহিত করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশ। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হচ্ছে, ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও মানবতা বিরোধী অপরাধে ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা যেন বক্তব্য না দেন, সেজন্য ঢাকার ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাতেকে তলব করে প্রতিবাদ নোট দেওয়ার পাশাপাশি আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এতে করে ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক উত্তেজনা আবারও বেড়েছে। প্রতিবেদনে আরো বলা হচ্ছে, ছাত্র জনতার ব্যাপক আন্দোলন এবং গণবিপ্লবের মুখে গত বছর 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। সম্প্রতি ফেসবুক লাইভে তিনি বক্তব্য দেন, আর এটিকে কেন্দ্র করে ঢাকার ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনের কাছে দেয়া প্রতিবাদ নোটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ, হতাশা এবং গুরুতর আপত্তি প্রকাশ করেছে। হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য, বিবৃতি ঢাকা দিল্লির মধ্যে সুস্থ সম্পর্ক গড়ে তোলার জন্য সহায়ক নয় বলে উল্লেখ করা হয়েছে এতে। এছাড়া ভারতে থাকাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য যোগাযোগ চ্যানেলে মাধ্যমে হাসিনাকে মিথ্যা উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখা, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাব নিয়ে অবিলম্বে এবং যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য ভারতকে আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনাটা ভারত যে যথাযথভাবে গ্রহণ করেনি তার প্রমাণ হচ্ছে যে আজকে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে নিয়ে তারা পাল্টা প্রতিবাদ করেছে এবং বলেছে যে শেখ হাসিনার বক্তব্য তার নিজস্ব ভাষণ, এটি ভারতের কোনো বক্তব্য নয় এবং বাংলাদেশের আভ্যন্তরীণ ঘটনা, এটা বাংলাদেশের সাথে জড়িত, ভারতের সাথে এটা কোনোভাবে সম্পৃক্ত না। সুতরাং এই বিষয়গুলি যদি উত্থাপন করা হয় তাহলে দুই দেশের যে সম্পর্ক উন্নয়নের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি ধাক্কা খাবে, এর উপর প্রভাব ফেলবে। সুতরাং ঢাকার সঙ্গে তারা একটি ভালো সম্পর্ক গড়তে চায়, সম্পর্ক উন্নতি করতে চায়, সেই পথে যাতে শেখ হাসিনার বিবৃতি, বক্তব্য বা বাংলাদেশের আভ্যন্তরীণ ঘটনাগুলি যাতে সামনে আনা না হয় সেই বিষয়টি বাংলাদেশের কূটনীতিককে স্মরণ করিয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর।
সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন চাঞ্চল্যকর তথ্য। আওয়ামী লীগ কতটা শক্তিশালী হচ্ছে, আওয়ামী লীগ কতটা শক্তিশালী হয়ে বাংলাদেশে ফিরবেন, ছাত্রলীগের তাণ্ডব শুরু হয়ে গেছে। সেই সাথে ভারতে এবার ডক্টর ইউনূসকে সরাসরি কঠিন হুমকি দিয়েছেন। ভারতের সমস্ত নেতাকর্মী ডক্টর ইউনূসের উপদেষ্টাদের কঠিন গর্জন দিয়েছেন যে খুব অল্প সময়ের মধ্যেই যদি পদত্যাগ না করে, শেখ হাসিনাকে যদি আবার গ্রহণ না করে, তাহলে ডক্টর ইউনূসকে দেখে নিবে। সম্মানিত দর্শক মণ্ডলী, সেই সাথে উপদেষ্টা সমন্বয়কদের বাড়িঘর ভাঙচুর করা হবে। যাই হোক দর্শক মণ্ডলী, এই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।